খুলনা ভ্রমণের শেষ দিন এবং তৃতীয় পর্বে আপনাদের জন্য থাকছে খুলনা বিএল কলেজ, খান জাহান মাজার, ষাট গম্বুজ মসজিদ এবং বাগেরহাট শহরের কিছু অংশ। তো আজকে 19 ডিসেম্বর 2024 সকালবেলা বেশ হালকা কুয়াশা থাকলেও ঝলমলে একটি পরিবেশের মধ্যে আমরা বের হয়েছি। আজকে আমরা বিএল কলেজ ক্যাম্পাস থেকে বের হচ্ছি। প্রথমেই যাব সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড খুলনায় এবং সেখান থেকে আমরা বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দেব। আমরা বিএল কলেজ ক্যাম্পাসের ভিতরে যে গেস্ট হাউস আছে সেই গেস্ট হাউসেই ছিলাম এবং সেই গেস্ট হাউস থেকে বেরিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। ডান পাশে প্রশাসনিক ভবন, বিএল কলেজ। ক্যাম্পাসটা অত্যন্ত সুন্দর এবং মনোরম। আমরা সামনে যা পাচ্ছি সেগুলো আপনাদের দেখাচ্ছি এবং পাশাপাশি আমি নিজে উপভোগ করছি। ইতিপূর্বে এত সুন্দর করে ক্যাম্পাসের ভিতরটা আমার দেখা হয়নি কখনো। এখানে শহীদ মিনার আছে, তার বাম পাশে রয়েছে একটি সুন্দর মাঠ, সুদৃশ্য মাঠ। শহীদ মিনার পার হয়ে আরেকটু এগিয়েই বাম দিকে দেখলাম একটা চমৎকার পুকুর, ডান দিকে একটি মন্দির এবং বলে রাখা ভালো এই মন্দির চত্বরেই একটি বাসায় থাকেন আমার বন্ধু প্রফেসর প্রেমানন্দ। তার আতিথ্য এবারে ছিল আমার প্রধান প্রেরণা। আমার সঙ্গে আছে আমার মা এবং খালা। এই তিনজন মিলে আমরা ক্যাম্পাস থেকে বেরিয়েছি। সকালবেলা একটু হালকা হাঁটতে হাঁটতে আমরা গেটের দিকে যাচ্ছি এবং গেটে থেকে গাড়ি নিয়ে আমরা বাস স্ট্যান্ড যাব। এই যে বাম পাশে যে পুকুরটা দেখলেন, এই পুকুরটাও কিন্তু মনোরম। এই পুকুরটা পার হয়েছিল মসজিদ। যাই হোক, আমরা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড ক্রস করার পরে বেশ কিছুক্ষণ গাড়ি চলার পরে আমরা রূপসা সেতুর উপরে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই রূপসা নদীটি। রূপসা নদীটি যে আমার ভালো লাগে সেটি আগের ভিডিওতেও আমি বারবার বলেছি, কারণ এই নদীতে জোয়ার ভাটার প্রচলন রয়েছে। এই নদীতে আছে অসংখ্য জাহাজ বা ভেসেল সারাক্ষণ ঘুরে বেড়ায়। একটি প্রাণবন্ত পরিবেশ যেন এই নদীতে সারাক্ষণ বিরাজ করে। লঞ্চ, বার্জ বিভিন্ন রকম মালপত্র নিয়ে আসা যাওয়া করছে। এখানে রয়েছে খুলনা শিপইয়ার্ড, যেখানে অনেক গুরুত্বপূর্ণ জাহাজ তৈরি হয়। বিশেষ করে নৌবাহিনীর জন্য তৈরি যে জাহাজগুলো তার অধিকাংশই এখান থেকে তৈরি হয় বাংলাদেশে। এছাড়াও দুপাশে বাণিজ্যিক ভিত্তিতেও গড়ে উঠেছে অনেক ভবন, মৎস্য, বিশেষ করে মৎস্য খামারিদের কিছু এলাকা, হ্যাচারি। এই সমস্ত কারণে রূপসা নদীটি এবং এই অঞ্চলটি বিশেষ করে সেতুর দুপাশটা অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর। চলতে চলতেই আমরা চলে এসেছি খুলনা বাগেরহাটের মাজার চত্বরে, খান জাহান আলীর মাজার। আমরা এই মোড়ে এখানেই বাস থেকে নেমে পড়ব এবং নেমে এখান থেকে ধীরে ধীরে এই যে অটোতে উঠে পড়লাম, অটো যোগে আমরা এই বিরাট বড় গেট অতিক্রম করে ভিতরে চলেছি। আপনারা এখানে যেটি দেখতে পাবেন সেটি হলো এই যে সোজা রাস্তাটি যেটি চলে গেল সেটি বাগেরহাট শহরে ঢুকেছে বা বাস স্ট্যান্ডের দিকে, আর ডান দিকে যেটি মোড় নিল সেটি আসলে মাজারের দিকের রাস্তা। এখানে বাম দিকে একটু পরেই দেখতে পাবেন ইয়ত ইন নামে পর্যটন কর্পোরেশনের একটি হোটেল তৈরি হচ্ছে, যেটি এখনও চালু হয়নি, কিছুদিন পরে হয়তো চালু হবে। এখানে অবিরত দর্শনার্থীদের আসা যাওয়া বা পর্যটকদের আসা যাওয়ার কারণেই হয়তোবা পর্যটন কর্তৃপক্ষ এখানে ইয়তিন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, এখান থেকে আর একটু এগোলেই মাজারে পৌঁছে যাওয়া যাবে। দূর থেকে মাজারের মিনারগুলো দেখা যাচ্ছে আর দুপাশে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট, বিভিন্ন রকম সুভেনির সামগ্রী, নানা কিছু। চলতে চলতে এই ফাঁকে একটু কথা বলে নিই, সেটি হলো খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাগেরহাটের মাজার রোড পর্যন্ত মোট পথের দূরত্ব প্রায় 34 কিলোমিটার। সময় প্রায় 1 ঘন্টা মতো লাগে এবং ভাড়ার কথা হয়তো একটু আগে বলেছি যে জনপ্রতি 100 টাকা করে এরা ভাড়া নেয়। আর মাজার থেকে পরবর্তীতে আমরা যাব ষাট গম্বুজে, সেটি পরে আমরা ব্যাখ্যা করব। এই মুহূর্তে আমরা মাজার গেটের একদম সামনেই চলে এসেছি প্রায়। হ্যাঁ, এখান থেকে সোজা গাড়ি ঢুকবে না, আর এর বিপরীত দিকে আছে পুকুরটি, সেই দিঘিটি। সুতরাং ডান পাশ দিয়ে প্রাচীরের ধার দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং এই পথ দিয়ে এগুলেই আপনারা সামনে ধীরে ধীরে এই মাজারের সামনের চত্বর, অর্থাৎ যে চত্বরে বিরাট বড় দিঘিটি রয়েছে সেইখানে পৌঁছতে পারবেন। আমরা এগিয়ে চলেছি সেই দিকেই।
বাম দিকের এটি মূল মাজার এবং আমরা এই যে মাজারের সামনের গেট বরাবর একদম চলে এসেছি। এখানে প্রচুর গাড়ি ঘোড়া তো আছেই, কারণ প্রচুর লোক প্রতিদিন দেশ দেশান্তর থেকে এখানে দেখতে আসে এই মাজারটি এবং এখানকার মূল দ্রষ্টব্য এই মাজারের সামনের বিশাল বড় দিঘিটি। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এখানে এই সামনে যে চত্বরটি দেখছেন এটি মহিলাদের বিভিন্ন রকম বাথরুম বা ওয়াশরুম ইত্যাদি তো রয়েছেই, পাশাপাশি তাদের পোশাক পরিচ্ছদ বদলানোর জন্য এটি নিরাপদ জায়গা করা হয়েছে। আর এই যে বাম দিকে বিশাল বড় এই দিঘিটি, যে দিঘির কথা বারবার বলছিলাম আপনাদের, যে পর্যটন মানে ধর্মীয় স্থান তো দর্শনীয়, বাট পর্যটনের সঙ্গে ধর্মীয় স্থান যুক্ত হয় তখনই যখন তার সঙ্গে আরও কিছু দ্রষ্টব্য থাকে। তো সব মিলিয়ে এই জায়গাটি হয়ে ওঠে অনন্য। এবং এইখানে যে কারণে মাজারটি অনন্য হয়ে উঠেছে, একদিকে ইতিহাস এবং ঐতিহ্য, অপরদিকে এখানে একটি প্রাকৃতিক জলাধার। প্রাকৃতিক বলা যাবে না, এটিও খান জাহান আলীর কাটা, কিন্তু এটি অবশ্যই একটি প্রাকৃতিক জিনিস, অর্থাৎ জলাধার বা বিশাল বড় দিঘি। যাই হোক, আমার মা, খালা এবং আমাদের সঙ্গে যারা ছিলেন মহিলারা বিশেষ করে, তারা জুতা স্যান্ডেল রেখে মাজারের ভিতরে প্রবেশ করছেন মাজার জিয়ারত করার উদ্দেশ্যে। আমি গেলাম না ইচ্ছে করেই। যাই হোক, ওনারা ঘুরে আসুক, তারপরে আমরা এদিকটা ঘুরব। ততক্ষণে আমি চারপাশটা একটু ভালো করে দেখে নিচ্ছিলাম। মাজার অবশ্যই একটি পবিত্র স্থান এই কারণেই যে সাধারণত এখানে ধর্মকর্মের জন্যই ব্যবহার করা হয়, তবে কিছু অধর্মের কাজও এখানে মাঝে মাঝে চোখে পড়ে। এই যে জোরপূর্বক চাঁদা তোলা বা মাইকিং করা, বারবার টাকা প্রদানের জন্য তাগিদ দেওয়া মানুষকে, এই জিনিসগুলো আসলে ইদানিং মানুষের গা সওয়া হয়ে গেছে, কিন্তু এটি আসলে কেউ বলতে চায় না। এটি এক ধরনের কি বলবো আর, এক ধরনের প্রচলন বা রিচুয়ালস, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক আসলে থাকে না। যাই হোক, এই ধর্মীয় স্থানগুলো বা এই মাজারগুলো আরও সুন্দর হয়ে ওঠে যখন এখানে কিছু ন্যাচারাল দ্রষ্টব্য থাকে। যেমন এখানে রয়েছে এই বিশাল বড় দিঘিটি। 1984-85 সালে আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার মনে আছে যে একজন খাদেম দুটো মুরগি নিয়ে কালা পাহাড় এবং ধলা পাহাড় বলে ডাকছেন, অমনি অপর প্রান্ত থেকে একটি বড় কালো রঙের কুমির লেজ দুলাতে দুলাতে ঢেউ খেলাতে খেলাতে এসে হা করলেন, মুখের মধ্যে ছুড়ে দেওয়া হলো সেই মুরগি দুটো, আর সেটি নিয়ে সে আবার চলে গেল অপর প্রান্তে। যাই হোক, আমি আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম এখানে, শুকুর ভাই, তিনি চলে এসছেন। ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভালো। হ্যাঁ চলেন। এই যে ভিতরে ঢুকেছে আম্মারা, মা, খালা আছে আর আরেকজন গেস্ট আছে সঙ্গে। খাওয়া দাওয়া করবেন আমার এখানে? না না না, খাওয়া দাওয়া কি হবে না হবে এসব নিয়ে কোনো কিছুর নিয়ে আপনার কোনো চিন্তা নাই। আপনি শুধু আসছেন, আমার সঙ্গে দেখা হচ্ছে, এটি হলো আমার জন্য এখন সবথেকে বড় ব্যাপার। এই যে আমার শুকুর আলী ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, বন্ধু, আমরা একসঙ্গেই একই চাকরি করতাম, উনি সম্প্রতি চলে গেছেন। যাই হোক, তো উনি এসছেন আমার সঙ্গে দেখা করতে, আমার ভীষণ ভালো লাগছে। এই মুহূর্তে আমরা এই মাজারের সামনে দাঁড়িয়ে আছি। ধন্যবাদ আপনাকে শফিক ভাই। শুকুর আলী ভাই বাগেরহাটেরই মানুষ এবং তিনি অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি। আমরা ACEM কোর্স করেছিলাম একসঙ্গে, সেই সুবাদে তার সঙ্গে আমার পরিচয়। তিনিও সরকারি কলেজের শিক্ষক ছিলেন এখানে। সবশেষ সম্ভবত পিরোজপুর কলেজ থেকে উনি PRL-এ চলে গেলেন। এই ভদ্রলোক আমার খুব প্রিয় ব্যক্তিদের একজন। পুকুরে একসময় যে ইয়ে ছিল, মানে কুমির ছিল, সেগুলোর কি অস্তিত্ব? কুমির এখনো আছে তো, আছে, কম পরিমাণে কম। তাই? ও আল্লাহ, আমি তো মনে করছি কুমির মরে গেছে। না না, ওই কিছু মারা গেছে, আবার ছেড়ে দেয়, আবার ওই যে বড় হয়। এই পুকুরে তো পর্যাপ্ত খাবার আছে, পর্যাপ্ত খাবার আছে এখানে। আচ্ছা, এগুলো সরকার তত্ত্বাবধান করে। হ্যাঁ বাবা, চ্যানেলটার নাম কি? কিসের নাম? চ্যানেল? হ্যাঁ লেখো। তুমি ইউটিউব বের করছো? বের করো। হ্যাঁ বের করছি। থামো এক সেকেন্ড, তুমি লেখো SHAFIQ। এই সময় পুকুরঘাটে একজন অভ্যাগত দর্শনার্থী বা পর্যটক আমাকে ছবি তুলতে বা ভিডিও করতে দেখে আমার চ্যানেল সম্পর্কে জানতে চাইলে আমি তাকে আমার চ্যানেলের নামটি বলাই, সে সেটি লিখতে শুরু করলো এবং সার্চ দিলাম। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমার মা এবং খালারা বেরিয়ে আসলেন মাজার থেকে। শুকুর আলী ভাইয়ের সঙ্গে আমি তাদেরকে পরিচয় করিয়ে দিলাম এবং তারা রীতিমতো গল্পে মশগুল হয়ে গেলেন।
এইখানে এই পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নানান রকম বিষয় নিয়ে গল্প করছিলাম। বিশেষ করে শুকুর আলী ভাই তার নিজের সম্পর্কে বর্ণনা দিচ্ছিলেন। আবারও মাথার উপর দিয়ে নীল আকাশ দেখলে কত ভালো লাগে। শুধু আমার না, আমার মনে হয় সবারই খুব ভালো লাগে। যাই হোক, প্রথমে সকালে যখন এসে পৌঁছাই তখন খুব বেশি লোকজন ছিল না, আস্তে আস্তে প্রচুর লোকে ভরে যাচ্ছে জায়গাটি। এটি স্বাভাবিক, এটি নিয়ম। আমরা হয়তো একটু সকালে পৌঁছে গিয়েছিলাম। তো আমরা দুই ভাই পুরোনো দিনের অনেক গল্প গুজব করছিলাম। একসময় আমরা খুব মজার গল্প করতাম, অর্থাৎ সব মানুষের সঙ্গে প্রাণ খুলে কথা বলা যায় না। সেই দিক থেকে শুকুর আলী ভাই আমার খুব কাছের এই জন্যই যে তার সঙ্গে যে কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে পারতাম। কিন্তু উনি আমার থেকে বয়সের দিক থেকে সামান্য একটু বড় ছিলেন। আমরা একই ক্যাডারে, একই ব্যাচের, অর্থাৎ 16তম BCS-এর কর্মকর্তা ছিলাম দুজনেই। তিনি PRL-এ চলে গেলেন সম্প্রতি। আপনি বলতে থাকেন। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে কি, এটা 360 বিঘা। আমি কিন্তু বই কিতাব কাগজপত্র কিছু পড়ে বলছি দরকার নেই। এখানে আমি যেটা জানি 360 বিঘা, এবং হযরত খান জাহান আলী পানীয় জলের সুবিধা দূর করার জন্য এই দিঘিটি খনন করেন। এবং উনি এইটা ওনার ছিল, উনি ওই যে 60 গম্বুজ মসজিদ থেকে এখানে উনি ওনার আবাসস্থল ছিল, উনি এখানে থাকতেন। হ্যাঁ, এখান থেকে শুক্রবারের দিন ওইটা ছিল তার দরবার হল, ওই যে মসজিদটা, ওই যে 60 গম্বুজ মসজিদের পাশে, ওখানে উনি ওই যে এখান থেকে ঘোড়ার পিঠে চড়ে উনি যেতেন হচ্ছে ওখানে, যে ওখানে নামাজ পড়াতেন এবং সমস্ত শুক্রবার দিন সমস্ত বিচার কার্য সম্পাদন করতেন। এটি হচ্ছে ওনার ছিল, উনি ঘোড়ায় চড়ে যেতেন এবং উনি অবিবাহিত ছিলেন। মূল বিষয় আর কিছু না। আমরা মাজার চত্বরে একটা ধুপির দোকান দেখলাম, অর্থাৎ ভাপা পিঠার দোকান। আমরা সবাই মিলে এখন ওই ভাপা পিঠার দোকানের সামনেই যাচ্ছি আর কি। এত বড় না, ম্যামকে দেন, ম্যামকে দেন। শফিক ভাই আমার খুব ঘনিষ্ঠ, বুঝছেন। আমি নিচ্ছি পরে সবার পরে একটা কাগজ দেন। থ্যাংক ইউ। এই হলো ভাপা পিঠা। হ্যাঁ, ভাপা পিঠা। না, আমি নিচ্ছি ম্যাম, আপনি নিচ্ছি। না, আমি নিচ্ছি ম্যাম, আমি নিচ্ছি, দিচ্ছি। এই যে ভাপা পিঠা। এটা হলো মাজার চত্বরের ভাপা পিঠা। ঠিক আছে, চিনি দিয়েন না আগে, চিনি লাগবে। ও তাহলে চারটে। চিনি ছাড়া কয়টা হবে? তাহলে 2টা হালকা চিনি আর বাদ বাকি 3টা, দুটো। হ্যাঁ, বাদ বাকি 2টো চিনি ছাড়া। আমরা মাজারের পাশেই একদম পুকুর ঘাটের কাছাকাছি নিচে একটা চায়ের দোকানে গিয়ে একটু চা খেতে বসলাম। আসলে চা খাওয়াটা মুখ্য ব্যাপার না, শীতকালে একটু গরম পানির ছোঁয়া পেলে কার না ভালো লাগে। পাশাপাশি এই বসে আড্ডা দেওয়া, গল্প করা। জায়গাটি একটু নোংরা ছিল। মাজার কর্তৃপক্ষের প্রতি এটি স্বনির্বন্ধ নিবেদন, যদি এই ভিডিওটি কখনো দেখে থাকেন তাহলে জায়গাটি পরিষ্কার রাখার চেষ্টা করবেন। যাই হোক, আমরা মাজার পরিদর্শন শেষ করে শুকুর আলী ভাইকে এখান থেকেই বিদায় দিলাম এবং আমরা সবাই মিলে একটা অটো রিজার্ভ করে নিয়ে মাজার প্রান্তর থেকে 60 গম্বুজের উদ্দেশ্যে রওনা দিলাম। এই মাজার থেকে 60 গম্বুজের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। সময় খুব বেশি না, 10-15 মিনিট মতো লাগে। অটোতে জনপ্রতি ভাড়া শেয়ারে গেলে 10 টাকা, রিজার্ভে গেলে 20 টাকার মতো বা তার চেয়ে একটু বেশি পড়ে যায় কখনো কখনো। আমরা একটা মাঠ অতিক্রম করলাম। আমরা কিন্তু মেন রাস্তায় উঠে আছি এখন, অর্থাৎ বাগেরহাট খুলনা যে মহাসড়ক, সেই মহাসড়ক ধরেই আমরা চলেছি। অর্থাৎ যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম সেই রাস্তারই পিছনের দিকে একটু আসতে হবে, 4 কিলোমিটার মতো। আমরা সেই দিকে এগোচ্ছি। আমরা একটা ওভারব্রিজ ক্রস করছি এবং এইটা পার হয়েই সামনে দেখতে পাচ্ছি, সামনে বাম দিকে একটি 1 গম্বুজ বিশিষ্ট সিংগাইর মসজিদ। এটিও একটি স্থাপত্যকর্ম এবং ইউনেস্কো হেরিটেজের একটি পার্ট।
চলতে চলতে আমরা একদম 60 গম্বুজ মসজিদের সামনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাম দিকে টিকিট কাউন্টার। আমরা নিচ থেকে নেমে যাব এবং এখান থেকেই টিকিট কাউন্টার থেকে টিকিট নেব। এখানে নীল কালি দিয়ে লেখা আছে সরকারি যে নির্দেশনা, সেখানে আমরা যেটা পড়লাম, জনপ্রতি বাংলাদেশিদের জন্য 30 টাকা, শিক্ষার্থীদের জন্য 10 টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 200 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা। আর ভিতরে এই যে সামনে যে ভবনটি দেখছেন, এটি আসলে মিউজিয়াম। এই মিউজিয়ামে ঢুকতে কোনো ফি লাগবে না। এখানে ঢোকার জন্য যে ফি দিয়ে ঢুকতে হয়, সেই ফি এর অন্তর্ভুক্তই মিউজিয়াম ফ্রি। এই মিউজিয়ামের মধ্যে আমরা ঢুকেছিলাম এবং মিউজিয়ামে যেহেতু ক্যামেরা অ্যালাউ করে না, তাই মিউজিয়ামে ঢোকার পরে যা যা দেখলাম সেগুলো হলো, সেখানে খান জাহান আলীর সময়কালের বিভিন্ন রকম পুরাতাত্ত্বিক কিছু নিদর্শন, অর্থাৎ মাটি খননকালে যে সমস্ত প্রত্ন সামগ্রী পাওয়া গেছে, তাদের ব্যবহৃত কিছু তৈজসপত্র সহ বিভিন্ন জিনিস, এবং সবথেকে বড় কথা 60 গম্বুজ খান জাহান আলীর মাজারের পাশে যে বিশাল দিঘিটি আছে, সেই দিঘিতে যে বিশাল বড় কুমিরের কথা একটু আগে বলছিলাম, সেই কালা পাহাড়ের দেহটি এখানে পড়ে আছে একটি কাচের আবরণের ভিতরে। শুধু মাথাটা খণ্ডিত করে এটি তৈরি করা হয়েছে আর্টিফিশিয়ালি, বাট দেহটি অবিকল ওই দেহটি রেখে দেওয়া হয়েছে মমি করে। পারিজাত কেমন চলে আসো। একা কেন? মেয়ে আসছে, মেয়ে কালকে যাবে, কোথায় যাবে? ঢাকায় যাবে। ওর জন্য হ্যাঁ, কতদিন পর 30-35 বছর পরে তোমার সাথে আমার দেখা হচ্ছে। মানে কত বড় একটা ভিতরে আগ্রহ ছিল, তুমি চিন্তাই করতে। পারিজাত আমার ইউনিভার্সিটি জীবনের ক্লাসমেট, অর্থাৎ আমরা একই সাবজেক্টে ফিলসফিতেই পড়তাম। আমার অত্যন্ত প্রিয় একজন বন্ধু। এই বহু বছর পরে তার সঙ্গে এখানে দেখা হলো আজকে। সকালে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, প্রত্যেক দিনই ওই সকালবেলা একটু ঠান্ডা পড়ে, কিন্তু সকাল পেরোলেই ঠান্ডা শেষ। আবার ওই 21, 22, 23, 24 লঘুচাপের 24 না, এটা আমাকে বললো একজন যে 24-এর দিকে মানে লঘুচাপ হতে পারে আর কি। 60 গম্বুজ মসজিদের এই চত্বরটি চমৎকার একটি পার্কের মতো করে বানানো হয়েছে। ফুল গাছ, সুসজ্জিত রাস্তা সব মিলিয়ে এই জায়গাটি একটি সুন্দর সময় কাটানোর জায়গাতে পরিণত হয়েছে। আমরা 60 গম্বুজ মসজিদ চত্বরে ঘোরাফেরা করছি এবং এই 60 গম্বুজ মসজিদের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন খান জাহান আলী রহমতুল্লাহ। সুতরাং এই খান জাহান আলী সম্পর্কে একটু বলা দরকার। উনি 14দশ শতকের শেষের দিকে জন্মগ্রহণ করেন এবং 26 বছর বয়সে সেনাপতি হন এবং তারপর তিনি দিল্লির মানুষ, আসলে দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে দিল্লির শাসকের তত্ত্বাবধানে তিনি এই বাংলাদেশ তথা এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য আসেন এবং তার সঙ্গে প্রচুর পরিমাণ সৈন্য সামন্ত ছিল। তারা এই এলাকায় এসে এলাকায় ইসলাম প্রচার শুরু করেন এবং সবথেকে বড় কথা, এই এলাকায় নোনা পানির এলাকা হওয়ায় তিনি প্রচুর পরিমাণে দিঘি খনন করেন মিঠা পানির উৎস সন্ধানে। এবং এই কারণেই আমরা যেখান থেকে আসলাম, অর্থাৎ একটু আগে যে বড় আকারের দিঘি দেখলাম, সেই দিঘিটিও মূলত খান জাহান আলীরই কাটা। এবং এই যে আমরা যে এইখানে আছি, অর্থাৎ 60 গম্বুজ মসজিদ, এর ঠিক পিছন দিকে আমরা একটু পরেই যাব, সেখানে পিছন দিকেও আরেকটি বিরাট বড় দিঘি আছে যেটার নাম ঘোড়া দিঘি। এই ঘোড়া দিঘিটিও সেই সময়ে খনন করা। অসংখ্য দিঘি খনন করে উনি মিঠা পানির উৎস সন্ধান করেছিলেন এবং মানুষের উপকার এবং কল্যাণ করেছিলেন। আসলে শাসকরা যেমনই হোক না কেন, তার ভিতরে যদি কল্যাণকর কিছু খুঁজে পাওয়া না যায় তাহলে জনগণ মনে রাখে না। হয়তোবা তেমনই কিছু কল্যাণকর এই লোকগুলোর মধ্যেও ছিল, যে কারণে মানুষ পরবর্তীতেও তাদেরকে মনে রেখেছে বা মনে রাখার চেষ্টা করে গেছে। 60 গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই,
তাই এটিকে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হয় এটি 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফিট এবং ভিতরের দিকে প্রায় 143 ফিট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে 104 ফিট এবং ভিতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। 60 গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা মোট 81টি, 7 লাইনে 11টি করে 77টি এবং 4 কোণায় 4টি, মোট 81টি। কালের বিবর্তনে লোকমুখে 60 গম্বুজ বলতে 60 গম্বুজ নামকরণ হয়ে যায়, সেই থেকেই 60 গম্বুজ নামে পরিচিত। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ, যার সময়কাল ছিল 1435 থেকে 1459 পর্যন্ত, এই আমলে খান আল আজম উলুগ খান জাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে 60 গম্বুজ মসজিদ হয়। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। আমরা আর কিছুক্ষণের মধ্যেই এই মসজিদের ভিতরে প্রবেশ করব এবং এই মসজিদের যিনি ইমাম সাহেব তার মুখেই শুনবো আসলে এই মসজিদের ইতিহাস। মসজিদের ভিতরটা যে কত সুন্দর তা সরাসরি না দেখলে বিশ্বাস করা যায় না। আমি নিজেও এর আগে অনেকবার এই মসজিদের বাইরের দিকে গেছি, বাইরে বেরিয়েছি তার বাগানে বা তার চারপাশটায়, কিন্তু ভিতরটা এই প্রথম আমি দেখলাম। সত্যি অপূর্ব স্থাপত্য শৈলী। আজ থেকে কত বছর আগের কথা, 1500 শতক বা 1400 শতক যাই বলি না কেন, সেটা আজ থেকে অনেক 500 বছর বা 550 বছরের পুরনো, অথচ কি দারুণভাবে তৈরি করা এই স্থাপত্য কর্মগুলো দেখলে অভিভূত হতে হয়। পিলারকে ফার্সি ভাষায় বলা হয় খাম্বাস। খাম্বাস থেকে জনশ্রুতি তৈরি করছে গম্বুজ, এই একটা কারণ। আর গম্বুজটাই ছাদটাই গম্বুজ, মানে বিল্ডিং করলে যে ছাদ দিই, ছাদটাই গম্বুজ, গম্বুজটাই ছাদ। এই শব্দটা বিকৃত করতে করতে 60 পরিণত করছে। মূল ভিত্তি 60টা। 7 গম্বুজ থেকে 60, গম্বুজ থেকে 60, আর খাম্বুজ থেকে গম্বুজ, দুইটা। খাম্বা থেকে গম্বুজ। আমি এখানে ইমাম এবং খতিব। ছবি তুলতে কি আপত্তি আছে? না না, মসজিদ। আচ্ছা, আমার একটা জিনিস জানার, মেঝেটা আমরা সমান করিনি কেন? মানে এটা কি ঐতিহাসিক সেই আদলে ছিল? ওই আদলই রাখার জন্য। বুঝতে পারছি, মানে আমরা ঐতিহ্যকে সংরক্ষণ করছি। আচ্ছা, বুঝতে পারছি। রাজশাহী থেকে। ভালো আছে। মেহরাবটা সেই সময়েরই না? সবই তো সেই সময়েরই, সবই সেই সময়ের। যাওয়া যাক। আমরা মসজিদ থেকে বের হয়ে আসলাম। বের হয়ে তার পাশের রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছি। আমাদের লক্ষ্য এখন ঘোড়া দিঘি। এর বাইরের দিকটি দেখলেও বোঝা যায় সেই প্রাচীনকালের স্থাপত্যকর্মের নিদর্শন। চিকন চিকন ইট দিয়ে তৈরি। বাংলাদেশের যত স্থাপত্যকর্ম আছে মোগল আমলের, তার সবগুলো প্রায় একই ধরনের। আমরা এই মসজিদের পশ্চিম পাশ দিয়ে ধীরে ধীরে দক্ষিণ দিকে এগিয়ে চলেছি। এদিকেও বেশ কিছু দরজা আছে। খুব সম্ভবত বিভিন্ন দরজা দিয়েই লোকজন যাতায়াত করতো এক সময়। এখন হয়তো নির্ধারিত কিছু দরজা দিয়ে ঢুকে মসজিদে নামাজ পড়ার জন্য। আসলে এই জিনিসটি যে মসজিদ ছিল প্রথমে এমনও না। এটি
খান জাহান আলীর কাছারি বাড়ি বা মানে বিভিন্ন রকম মানুষের সঙ্গে উঠা বসা করা বা তাদের দেন দরবার শোনা ইত্যাদির জায়গাও ছিল, আবার নামাজ পড়ানোর জায়গাও ছিল, কিন্তু পরবর্তীতে এটি পুরোপুরি মসজিদ হয়ে যায়। যাই হোক, আমরা মসজিদটি ক্রস করে অর্থাৎ প্রাচীর টপকে এই যে পাশে এসেই একদম দিঘির সামনে পড়েছি। এই দিঘির চারপাশে প্রচুর বড় বড় গাছপালা লাগানো আছে, দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে, এবং এখানে আছে একটি সুদৃশ্য ঘাট। এই ঘাটটি খুব সুন্দর। ঘাটে গিয়ে বসলেই পুকুরের ভিতরে যে শাপলা আছে, লাল শাপলা, এগুলো খুব চোখে পড়ে, এবং বেশ বড় চৌকোনাকার বিরাট বড় একটি দিঘি আসলে। আর এই দিঘিগুলো অনেকটা নদীর মতো প্রশস্ত, কোনো কোনো ক্ষেত্রে নদীর চেয়েও বড়, কারণ আমাদের দেশে অনেক নদী শুকিয়ে এখন ক্ষীণ হয়ে গেছে, সেই তুলনায় এটি অনেক চওড়া। এবং এইখানে এই যে ব্রিফ হিস্ট্রি অফ খান জাহান আলী আছে, খান জাহান আলীর ইতিহাস আছে, তারপরে এই ঘোড়াদিঘির ইতিহাস ডান দিকে আরেকটা জায়গায় লেখা আছে। এগুলো পড়লেও এখানে বসে বসে এই ইতিহাস বা কাহিনী সম্পর্কে জানা যায়। যাই হোক, আমরা এই পুকুর পাড়ে ঘাটে বসে সবাই মিলে একটু বিশ্রাম করে নিলাম, আর এই ফাঁকে বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকদের দেখে নিচ্ছিলাম বারবার করে। তাদের চলাফেরা, তাদের ছবি তোলার ঝোঁক, তাদের আনন্দ, তাদের চোখে মুখে যে হাসি, এগুলো সবই ভীষণ বিমোহিত করছিল আমাদেরও, এবং আমরাও অনেকক্ষণ ধরে এই চত্বরকে উপভোগ করলাম প্রাণ ভরে। আমার সামনে যে ছেলেগুলো বসে আছে, এরা ঢাকা থেকে এসেছিল কোনো একটি প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটি সম্ভবত, এরা চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করে, সেখান থেকে তারা এসছে এবং ছবি তুলছিল। যাই হোক, আমরা এই জায়গাটি ঘুরে ফিরে বেরিয়ে শেষ করলাম এবং বাইরে চলে আসলাম। এরপরে আমরা চললাম বাস স্ট্যান্ডের দিকে, এবং সেখান থেকে বাস ধরে আবার খুলনার উদ্দেশ্যে আমরা আজকেই ফিরে আসলাম। এই ছিল আজকে সারাদিনের ঘোরাঘুরি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা না জানালে আমরা বুঝতে পারি না, এবং কি করলে আর ভালো হয় সেটিও দয়া করে জানাবেন। আর অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে অনুপ্রেরণা আমরা হারিয়ে ফেলি।